২০০০ সালে টয়োটা ভারতের কির্লোস্কার কোম্পানির সঙ্গে মিলে তাদের প্রথম গাড়ি কোয়ালিস বাজারে আনে। এরপর ২০০৫ সালে ইনোভা ও ২০০৯ সালে ফরচুনার মডেল বাজারে আসে। এই গাড়িগুলো এতটাই চমৎকার ও টেকসই ছিল যে অন্য কোনো কোম্পানির পক্ষে সেই মান ও স্থায়িত্ব ধরে রাখা সম্ভব ছিল না। কিন্তু আজ টয়োটা কেন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে যে তাদের মারুতি ব্র্যান্ডের গাড়ির উপর নিজেদের লোগো বসিয়ে বিক্রি করতে হচ্ছে? ইটিওস ও লিভা মডেলের ব্যর্থতা কি টয়োটাকে এতটাই হতাশ করেছিল যে তারা নতুন গাড়ি তৈরি করাই বন্ধ করে দিল? এমনটা কেবল তারাই ভাববে যারা টয়োটা সম্পর্কে গভীরভাবে জানে না, কারণ বাস্তবতা একেবারে ভিন্ন। মারুতি সুজুকি এখন পর্যন্ত ভারতের বাজারে সব মডেল মিলিয়ে প্রায় ২.৫ কোটি গাড়ি বিক্রি করেছে, অথচ টয়োটার শত শত মডেলের মধ্যে শুধুমাত্র একটি মডেল টয়োটা করোল্লা বিশ্বজুড়ে বিক্রি হয়েছে ৫ কোটিরও বেশি। এবং এই ব্র্যান্ডের ওপর মানুষের আস্থা এতটাই যে প্রতি বছর ১ কোটিরও বেশি নতুন টয়োটা গাড়ি বিশ্বের রাস্তায় যুক্ত হয়। টয়োটা জিদোকা ও জাস্ট ইন টাইম নামক উৎপাদন পদ্ধতি শুধু তাদের নয়, বরং পুরো গাড়ি শিল্পকে এমন একটি কার্যকর ব্যবস্থা দিয়েছে যার মাধ্যমে উৎপাদন ক্ষমতা কয়েক গুণ বেড়ে গেছে এবং ক্ষতির ঝুঁকি অনেক কমে এসেছে। টয়োটার গাড়িগুলো এতটাই নির্ভরযোগ্য যে মাত্র ৪০০টি টয়োটা পিকআপ ট্রাক ব্যবহার করে চাঁদ প্রজাতন্ত্রের সেনাবাহিনী লিবিয়ার হাজার হাজার সৈন্যকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। তবে এই অসাধারণ ব্র্যান্ডের পেছনের গল্পটা শুরু হয় এক কাঠমিস্ত্রির ঘর থেকে। কিভাবে একজন কাঠমিস্ত্রির ছেলে বুননের মেশিন বানানো থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য গাড়ি কোম্পানি তৈরি করে ফেলল, সেটি আজ আমরা জানব। আমরা জানব কিভাবে টয়োটা তাদের কোয়ালিটি বজায় রাখে, তাদের ব্যবসায়িক কৌশল কি এবং ভবিষ্যতের জন্য তাদের পরিকল্পনাই বা কি। টয়োটার গল্প শুরু হয় ১৮৬৭ সালে, যখন জাপানের কোসাই শহরে এক কাঠমিস্ত্রির ঘরে জন্ম নেন সাকিচি টয়োটা। তার বাবা চাইতেন ছেলেও কাঠের কাজ শিখুক, কিন্তু ছোটবেলা থেকেই সাকিচির আগ্রহ ছিল নতুন কিছু উদ্ভাবনের দিকে। তিনি বই পড়ে জ্ঞান আহরণ করতেন, চিন্তায় মগ্ন থাকতেন এবং সর্বদা নতুন কিছু করার চেষ্টা করতেন। তার মা ঘরে বসেই তাঁতের মেশিনে কাপড় বুনতেন, আর মায়ের কষ্ট দেখে সাকিচির মনে হতো এমন কিছু তৈরি করলে কেমন হয় যাতে মায়ের পরিশ্রম কিছুটা হলেও কমে যায়। এই চিন্তা থেকেই তিনি বুনন যন্ত্র নিয়ে পড়াশোনা শুরু করেন এবং সিদ্ধান্ত নেন একটি মোটর চালিত টেক্সটাইল মেশিন তৈরি করবেন। যদিও তার বাবা এ কাজে উৎসাহী ছিলেন না, তবুও সাকিজি কাঠ দিয়ে অনেকগুলো লুম তৈরি করেন, কিন্তু সেগুলো ঠিকভাবে কাজ করছিল না। এরপর ১৮৯০ সালে তিনি টোকিওতে একটি যন্ত্রপাতি প্রদর্শনীতে অংশ নেন, যেখানে দেশ বিদেশের উন্নত যন্ত্র দেখে তিনি অভিভূত হন। সেখানে যন্ত্রগুলোর কার্যপ্রণালী বিশ্লেষণ করে তিনি নিজেই একটি হাতচালিত কাঠের লুম তৈরি করেন এবং সেটি টয়োটা উডেন লুম নামে পেটেন্ট করান। তখন তার বয়স ছিল মাত্র ২৪ বছর। যদিও মেশিনটি কার্যকর ছিল, তবু এর কিছু সীমাবদ্ধতা ছিল। সেই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠার জন্য তিনি ৬টি লুম নিয়ে একটি ছোট টেক্সটাইল ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন, যাতে গবেষণা ও উন্নয়নের জন্য পুঁজি জোগাড় করা যায়। পাশাপাশি তার তৈরি লুমের প্রচার ও বিক্রয়ের জন্য তিনি ইটো শোতে নামে একটি কোম্পানি শুরু করেন। এই কোম্পানি থেকে কিছু আয় করতে পারলে সেই টাকায় তিনি তার মেশিনকে উন্নত করতে থাকেন। এরপর আসে ১৮৯৬ সাল, যখন সাকিচি টয়োটা জাপানের প্রথম স্বয়ংক্রিয় পাওয়ার লুম তৈরি করেন। এই মেশিনটি খুবই সাশ্রয়ী দামে ভালো মানের কাপড় তৈরি করত, যার ফলে এটি দ্রুতই মিৎসুই অ্যান্ড কোম্পানির নজর কাড়ে। এরপর তারা সাকিচির সঙ্গে যৌথভাবে কাজ করার প্রস্তাব দেয়। এই প্রস্তাব থেকেই নতুন একটি কোম্পানির যাত্রা শুরু হয়, যার নাম ছিল ইগেট সোকাই। এখানে সাকিচিকে প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে সাকিচির মাথায় তখন একটি চিন্তা, আরও ভালো কিছু কিভাবে তৈরি করা যায়। তিনি একটি স্বয়ংক্রিয় ব্যবস্থার উন্নয়ন করেন, যেটির নাম দেওয়া হয় জিদোকা। এর অর্থ, মেশিনে যদি কোনো ত্রুটি দেখা দেয় তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকে বন্ধ হয়ে যাবে। আজ আমরা যেমন দেখি প্রিন্টারে কাগজ আটকে গেলে তা থেমে যায়, এটিও সেই ধারণারই একটি উদাহরণ। আরেকটি বড় সমস্যা ছিল যে কাপড় তৈরির সময় লুমে যদি সুতো শেষ হয়ে যেত তাহলে মেশিন থামিয়ে শাটল বদলাতে হতো। সাকিচি সেই সমস্যারও সমাধান করেন। তিনি এমন একটি সিস্টেম তৈরি করেন যা শাটল নিজেই পরিবর্তন করতে পারে। এরপর তিনি শুধু লুমই নয়, আরও অনেক ধরনের মেশিন উদ্ভাবন করেন, যার মধ্যে সার্কুলার পাওয়ার লুম অন্যতম। কিন্তু ১৯১০ সালে জাপানে এক অর্থনৈতিক মন্দা দেখা দেয় এবং সাকিচি চাকরি ছেড়ে দেন। সামনে ছিল নতুন কিছু শেখার সুযোগ, তাই তিনি আমেরিকা এবং ইউরোপ ভ্রমণের পরিকল্পনা করেন। সেসব দেশে গিয়ে তিনি বড় বড় কারখানা ও উৎপাদন পদ্ধতি দেখে বিস্মিত হন। তবে সবচেয়ে বেশি যেটা তাকে প্রভাবিত করে তা হল সেখানকার অটোমোবাইল ইন্ডাস্ট্রি। জাপানে ফিরে এসে তিনি তার ছেলে কিচিরো টয়োটার সঙ্গে মিলে টয়োটা স্পিনিং অ্যান্ড উইভিং কোম্পানি নামে একটি টেক্সটাইল ব্যবসা শুরু করেন।
টানা 2 দশক তারা এই টেক্সটাইল ব্যবসাতেই যুক্ত থাকেন এবং ধীরে ধীরে জাপানের অন্যতম শিল্পপতিতে পরিণত হন। কিন্তু 1930 সালে মৃত্যুর কিছুদিন আগে সাকিচি তার স্বয়ংক্রিয় বুনন যন্ত্রের স্বত্ব 1 মিলিয়ন ইয়েনে বিক্রি করে দেন এবং সেই অর্থ যেন জাপানের নিজস্ব একটি অটোমোবাইল কোম্পানি গঠনে ব্যবহার করা হয় এই নির্দেশ দেন তার ছেলে কিচিরোকে। এইভাবেই জাপানে একটি নতুন যুগের সূচনা ঘটে। তখন কিচিরোর বয়স ছিল প্রায় 36 বছর। তিনি বুঝতে পেরেছিলেন যে অটোমোবাইল ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। তবে একেবারে নতুন এই শিল্পে প্রবেশ করার আগে তিনি আমেরিকা যান এবং সেখানকার গাড়ি তৈরির পদ্ধতি পর্যবেক্ষণ করেন। এতে তার আত্মবিশ্বাস বাড়ে। দেশে ফিরে এসে তিনি নিজের টেক্সটাইল কোম্পানির অধীনেই একটি অটোমোটিভ বিভাগ শুরু করেন। 5 বছরের কঠোর পরিশ্রমের পর 1935 সালে টয়োটা প্রথম ট্রাক মডেল G1 বাজারে নিয়ে আসে এবং পরের বছর 1936 সালে প্রথম প্যাসেঞ্জার কার মডেল AA বাজারে ছাড়ে। এই গাড়িগুলো টয়োটা নামে বাজারে আসে। টয়োটা শব্দের অর্থ ধান চাষের উর্বর জমি, যেটা একটি গাড়ি কোম্পানির জন্য তেমন উপযুক্ত শব্দ ছিল না। তাই কিচিরো কোম্পানির নাম বদলে রাখেন টয়োটা মোটর কর্পোরেশন এবং তখন থেকে গাড়িগুলোর ওপর টয়োটা লোগো দেখা যেতে থাকে। টয়োটা AA এবং G1 এই দুইটি গাড়ি বাজারে ভালো সাড়া পায় কারণ সেগুলো আমদানিকৃত ফোর্ড ও জেনারেল মোটরসের গাড়ির তুলনায় অনেক সস্তা ছিল। জাপান ছোট একটি দেশ হলেও যুদ্ধ আর প্রাকৃতিক দুর্যোগ পেরিয়ে আজ যে অবস্থানে পৌঁছেছে তা পুরো বিশ্বের জন্য এক অনুপ্রেরণা। টয়োটাও এর ব্যতিক্রম ছিল না। ঠিক যখন তারা গাড়ি শিল্পে প্রবেশ করে তখনই শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং এক বোমার আঘাতে টয়োটার কুরুমো প্ল্যান্ট পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এরপর বাকি ধাক্কাটি আসে আমেরিকার তরফ থেকে, যখন তারা জাপানে প্যাসেঞ্জার গাড়ি তৈরিতে নিষেধাজ্ঞা আরোপ করে। শুধু সীমিত সংখ্যক ট্রাক তৈরির অনুমতি ছিল ফলে পরবর্তী 10 বছর টয়োটা শুধুমাত্র গুণাগুণী কিছু ট্রাকই উৎপাদন করতে পারে। এরপর 1949 সালে যখন আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা যুদ্ধ শুরু হয়, তখন জাপানের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনীতি পুনরুদ্ধারে আমেরিকা কিছু নীতি নিয়ে আসে এবং প্যাসেঞ্জার গাড়ি উৎপাদনের নিষেধাজ্ঞা তুলে নেয়। কিন্তু ততদিনে টয়োটার অবস্থান নাজুক হয়ে পড়ে। তখন ব্যাংক অব জাপান একটি বেইলআউট প্যাকেজ দিয়ে টয়োটাকে দেউলিয়া হওয়া থেকে বাঁচায়। টয়োটা যখন একেবারে দেউলিয়া হওয়ার পথে, তখন তাদের বেশিরভাগ প্রোডাকশন ইউনিট বন্ধ করে দিতে হয় এবং অনেক কর্মীকে ছাঁটাই করতে বাধ্য হয়। ঠিক সেই সময়ে 1950 সালে শুরু হয় কোরিয়ান যুদ্ধ। যুদ্ধক্ষেত্রের কাছাকাছি হওয়ায় যুক্তরাষ্ট্র টয়োটাকে 1000 মিলিটারি ট্রাক সরবরাহের একটি বিশাল অর্ডার দিয়ে বসে। এই অর্ডার যেন মৃত্যুর দ্বারপ্রান্তে থাকা টয়োটার শরীরে নতুন প্রাণ ফিরিয়ে দেয়। এই ট্রাক অর্ডার থেকে কিছু অর্থ আসতেই তারা এক নতুন গাড়ির প্রোটোটাইপ তৈরি করতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ি লঞ্চ হওয়ার মাত্র কয়েকদিন আগেই 1952 সালের 27 মার্চ কিচিরো টয়োডার মৃত্যু ঘটে। তবে তার চাচাতো ভাই এজি টয়োডা কোম্পানির নেতৃত্ব হাতে নেন এবং সেই বছরই নতুন গাড়িটি ক্রাউন নামে বাজারে নিয়ে আসেন। কিন্তু সমস্যা ছিল, যুদ্ধবিধ্বস্ত জাপানে তখন মানুষের হাতে তেমন অর্থ ছিল না এবং রাস্তাঘাটও খুব একটা উন্নত ছিল না। তাই টয়োটা সিদ্ধান্ত নেয় দেশের বাইরে রপ্তানি শুরু করার। তারা শুরু করে সৌদি আরব ও ইয়েমেনে ল্যান্ড ক্রুজের রপ্তানির মাধ্যমে। এরপর 1958 সালে টয়োটা জাপানের বাইরের প্রথম কারখানা ব্রাজিলে চালু করে এবং একই বছর ক্রাউন গাড়ি নিয়ে তারা আমেরিকান বাজারে প্রবেশ করে। কিন্তু এটা ছিল তাদের একটি বড় ভুল, কারণ মার্কিনদের কাছে এই গাড়িটি দামি এবং কম শক্তির বলে মনে হয়, যার ফলে এটি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। টয়োটা এখান থেকে শিক্ষা নেয়, ক্রাউন গাড়িটি বাজার থেকে তুলে নেয় এবং নতুন শক্তিশালী ইঞ্জিন সহ ল্যান্ড ক্রুজার ও টিয়ারা বাজারে নিয়ে আসে। এরপর 1965 সালে তারা কোরোলা এবং কোরোনা মডেল বাজারে আনে, যেগুলো মার্কিন বাজারে ব্যাপক জনপ্রিয়তা পায়। কোরোলা তো এমন সাফল্য পায় যে অল্প সময়েই টয়োটা বিকামস আমেরিকার তৃতীয় সর্বাধিক বিক্রিত আমদানিকৃত বাড়ির ব্র্যান্ড। 70-এর দশক ছিল জাপানের অর্থনীতির জন্য স্বর্ণযুগ। টয়োটার বিক্রিও ব্যাপক হারে বাড়তে থাকে। তারা ব্যবসা আরও দেশে বিস্তৃত করতে শুরু করে এবং অন্যান্য কোম্পানিকে অধিগ্রহণ করতে থাকে। প্রথমে তারা জাপানি কোম্পানি হাইনো মোটরস এবং দাইহাতসুতে মালিকানা অর্জন করে, যা আজ টয়োটারই সহযোগী প্রতিষ্ঠান। এরপর 1972 সালে তারা আমেরিকার অ্যাটলাস ফ্যাব্রিকেটরসের সঙ্গে ট্রাক অ্যাসেম্বলি শুরু করে এবং মাত্র 2 বছরের মধ্যেই সেই কোম্পানিরও মালিকানা নিয়ে নেয়। টয়োটারই দ্রুত উত্থান দেখে আমেরিকান সরকার চমকে যায়, কারণ টয়োটা একরকম নিশ্চিতভাবেই ফোর্ড এবং জেনারেল মোটরসের বাজার দখল করে নিচ্ছিল। যদিও আমেরিকান সরকার তখন টয়োটার বিরুদ্ধে আমদানি নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ ভাবছিল, টয়োটা সময়ের আগেই তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে ফেলে। তারা উত্তর আমেরিকাতেই নিজেদের অ্যাসেম্বলি প্ল্যান্ট স্থাপন করে। শুধু তাই নয়, তারা ফোর্ড এবং জেনারেল মোটরসের সঙ্গে যৌথ উদ্যোগের কথাও ভাবতে শুরু করে। যদিও ফোর্ডের সঙ্গে কথাবার্তা ফলপ্রসূ হয়নি, জেনারেল মোটরস তাদের প্রস্তাবে আগ্রহ দেখায়।
এরপর ক্যালিফোর্নিয়ায় নিউ ইউনাইটেড মোটর ম্যানুফ্যাকচারিং নামে একটি যৌথ কোম্পানি প্রতিষ্ঠিত হয়, যেখানে টয়োটা এবং জেনারেল মোটরস একসঙ্গে কাজ করে 2010 সাল পর্যন্ত। পরে এই কারখানাটি টেসলা কিনে নেয়। এদিকে আমেরিকা এবং ইউরোপে টয়োটা একটি মধ্যবিত্ত শ্রেণীর জন্য সাশ্রয়ী মূল্যের পছন্দের গাড়ি হয়ে ওঠে। তবে যখন বিলাসবহুল গাড়ির প্রসঙ্গ উঠত, তখন মানুষ মার্সিডিজ, বিএমডব্লিউ বা জ্যাগুয়ারের মতো ব্র্যান্ডকেই বেশি গুরুত্ব দিত। এই চিত্র দেখে টয়োটা সিদ্ধান্ত নেয় তারা বিশ্বের সেরা বিলাসবহুল গাড়ি বানাবে। 1983 সালে তারা লেক্সাস নামে একটি নতুন বিলাসবহুল গাড়ির ডিভিশন চালু করে। $1 বিলিয়ন রিসার্চ বাজেট নিয়ে তারা বিশ্বে থাকা সব বিলাসবহুল গাড়ির বৈশিষ্ট্য একত্র করে একটি শক্তিশালী V8 ইঞ্জিন যুক্ত করে তৈরি করে তাদের প্রথম বিলাসবহুল গাড়ি LS400। এবং আজ লেক্সাস বিশ্বসেরা টপ 10 বিলাসবহুল গাড়ি ব্র্যান্ডের মধ্যে নিজের অবস্থান তৈরি করে নিয়েছে। আর বন্ধুদের মধ্যে যদি কেউ স্পোর্টস কারের ভক্ত হন, তাহলে নিশ্চয়ই সুপ্রা নামটা শোনার সঙ্গে সঙ্গেই উত্তেজনা অনুভব করেন, কারণ টয়োটার এই লেজেন্ডারি স্পোর্টস কারটি 1978 সালেই বাজারে আসে, আর আজ এই গাড়ির পঞ্চম প্রজন্ম বাজারে চলছে। এভাবেই যদি আমরা দেখি, 90-এর দশকে পা রাখার আগেই টয়োটা বাস, ট্রাক থেকে শুরু করে সব ধরনের গাড়ি তৈরি করা শুরু করে দিয়েছিল। এরপর আসে 1997 সাল, যখন টয়োটা কির্লস্কর মোটরসের সঙ্গে যৌথ উদ্যোগে ভারতীয় বাজারে প্রবেশ করে এবং তাদের প্রথম গাড়ি কুয়ালিস লঞ্চ করে। সাধারণ মানুষ এই গাড়িটিকে এতটাই পছন্দ করে যে মাত্র 2 বছরের মধ্যেই টাটা ও মহেন্দ্রার প্রায় 20% মার্কেট টয়োটার দখলে চলে যায়। এটি টয়োটাকে আত্মবিশ্বাস দেয় এবং 2003 সালে তারা করোলা এবং ক্যামরি গাড়ি লঞ্চ করে। কিন্তু 2005 সালে টয়োটা তাদের নতুন IMV প্ল্যাটফর্মে ভিত্তি করে ইনোভা বাজারে আনতে চায়, আর সেই জায়গা তৈরি করার জন্য তাদের অন্যতম সফল গাড়ি কুয়ালিসকে বাজার থেকে তুলে নেয়। এরপর 2009 সালে আসে ফরচুনার, যে গাড়ির বাজারে আজও একটি আলাদা সম্মানজনক অবস্থান আছে। তবে এত সব সাফল্যের পরও টয়োটার কাছে কোনো এন্ট্রি লেভেল ফ্যামিলি গাড়ি ছিল না, যেটি দিয়ে তারা ভারতের জনপ্রিয় গাড়ি নির্মাতা মারুতি সুজুকিকে টক্কর দিতে পারত। সেই ফাঁকা জায়গা পূরণ করার জন্য 2010 সালে তারা এটিওস ও লিবা গাড়ি লঞ্চ করে। শুরুতে ভালো রেসপন্স পেলেও পরে এই মডেলগুলোর বিক্রি দ্রুত কমতে যেতে থাকে। তাই 2019 সালে এই মডেল দুটি বন্ধ করে টয়োটা ইয়ারিস লঞ্চ করে, কিন্তু সেটিও তেমন কোনো সাড়া ফেলতে পারেনি। এই সময়তেই 2017 সালে টয়োটা তাদের বিলাসবহুল ব্র্যান্ড লেক্সাস এবং 2022 সালে তাদের জনপ্রিয় অফরোডার হাইলাক্সও ভারতীয় বাজারে আনে। তবে বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে টয়োটা এত বড় বিশ্বমানের ব্র্যান্ড হওয়া সত্ত্বেও ভারতে তাদের গাড়ির বিক্রি তুলনামূলকভাবে অনেক কম। এর মূল কারণ হল ফরচুনার, ইনোভা, হাইলাক্স কিংবা লেক্সাস এই সব গাড়ি একজন মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে, আর 10 লাখ টাকার নিচে টয়োটা তাদের মান বজায় রেখে গাড়ি বানাতে পারছে না। কারণ টয়োটার ডিএনএতে রয়েছে নিখুঁততা। আপনি ভিডিওর শুরুতেই সাকিচি টয়োটার কথা শুনেছেন, যিনি একটি তাঁতের মেশিন নিখুঁত করার জন্য তার পুরো জীবন ব্যয় করে ফেলেছিলেন। তিনি ছোট থেকে ছোট সমস্যার মূল কারণ জানার জন্য ব্যবহার করতেন 5Y পদ্ধতি। তিনি যখন আমেরিকা সফর শেষে জাপানে ফিরে আসেন, তখন তিনি বুঝেছিলেন যে আমেরিকা এত বিশাল উৎপাদন কেবল তাদের অর্থ ও দক্ষ জনবলের কারণে করতে পারে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিধ্বস্ত জাপানের হাতে না ছিল অর্থ, না ছিল দক্ষ জনশক্তি। তবুও আজ টয়োটা বিশ্বে সবচেয়ে বেশি গাড়ি উৎপাদনকারী কোম্পানি, আর এর কৃতিত্ব পুরোপুরি টয়োটার তৈরি বিশেষ উৎপাদন পদ্ধতি, যাকে বলা হয় টয়োটা ওয়ে বা জাস্ট ইন টাইম সাপ্লাই চেইন মডেল। আসল কথা বলতে গেলে জেনারেল মোটরস একসময় টয়োটা থেকে এই উৎপাদন মডেল শিখতেই তাদের সঙ্গে কোলাবোরেশন করেছিল, আর আজ বিশ্বের পুরো অটোমোবাইল ইন্ডাস্ট্রি টয়োটার তৈরি এই প্রক্রিয়াকেই অনুসরণ করছে। আগে কোম্পানিগুলো ভবিষ্যতের চাহিদা অনুমান করে গাড়ি তৈরি করত এবং সেগুলো স্টকে জমা রাখত। এতে গুদামজাত করার খরচ, অতিরিক্ত যন্ত্রাংশ, রিসোর্স ও ফান্ডের প্রয়োজন হতো। কিন্তু যদি সেই গাড়িগুলো বাজারে না চলে, তাহলে পুরো স্টকটাই ক্ষতির মুখে পড়ে যেত। কিন্তু জাস্ট ইন টাইম মডেলে অর্ডার আসার পর যত সংখ্যক গাড়ির প্রয়োজন কেবল ততটাই তৈরি করা হয়। তবে টয়োটার সাপ্লাই চেইন এতটাই দক্ষ যে ডেলিভারি টাইম অনেক কমে যায়। এই মডেলের আসল শক্তি এখানেই। মানে টয়োটা কখনোই কপি পেস্ট টাইপ কোম্পানি ছিল না। তাদের নিজস্ব একটি উৎপাদন ব্যবস্থা আছে এবং তারা কঠোরভাবে তাদের মান ধরে রাখে। তবে কোভিড মহামারীর পর টয়োটার কৌশলে কিছু পরিবর্তন আসে, কারণ পরিবেশ বান্ধব এমিশন নীতিমালা, সেফটি স্ট্যান্ডার্ড ও প্রযুক্তির নতুন চাহিদা গাড়ির দাম অনেক বাড়িয়ে দেয়। আর এই পরিস্থিতিতে ভারতের মতো মার্কেটের জন্য সাশ্রয়ী গাড়ি তৈরির ক্ষেত্রে সবচেয়ে বড় অভিজ্ঞতা রাখে মারুতি সুজুকি।
অন্যদিকে টয়োটার আছে শক্তিশালী হাইব্রিড প্রযুক্তি। এই দুই কোম্পানির ভিন্ন ভিন্ন দক্ষতা ভবিষ্যতে একে অপরকে সহায়তা করবে, এমনটাই ভেবে টয়োটা এবং মারুতি টেকনোলজি শেয়ার করার সিদ্ধান্ত নেয়। এর ফলেই আজ আমরা দেখছি টয়োটা এবং মারুতি একে অপরের গাড়িকে রিব্যাচ করে বাজারে আনছে এবং এর ইতিবাচক প্রভাবও স্পষ্ট। 2023 সালে টয়োটা ভারতে তাদের ইতিহাসে সবচেয়ে বেশি গাড়ি বিক্রি করেছে এবং প্রায় 6% মার্কেট শেয়ার দখল করে নিয়েছে, যার মধ্যে 45% গাড়ি আসলে মারুতির তৈরি। ভবিষ্যতের প্রযুক্তির দিকে তাকিয়ে টয়োটা এখন তাদের গবেষণা ও উন্নয়নে বিপুল পরিমাণে বিনিয়োগ করছে। তাই আজ তাদের মূল ফোকাস ইলেকট্রিক, হাইব্রিড এবং হাইড্রোজেন চালিত গাড়ির ওপর। গত কয়েক বছর ধরে তারা প্রতি বছর 1 কোটি গাড়ি বিক্রি করে বিশ্বে বিক্রির দিক থেকে 1 নম্বরে রয়েছে। বর্তমানে তারা টয়োটা, লেক্সাস, হিনো, দাইহাতসু এবং তাদের মূল ব্র্যান্ডের নামে গাড়ি বিক্রি করে। পাশাপাশি তারা ডেনসো, সুবারু কর্পোরেশন, মাজদা, ইসুজু, ইয়ামাহা এবং প্যানাসনিকের মতো কোম্পানিতেও 25% পর্যন্ত মালিকানা রাখে। আর হ্যাঁ, তারা 4.94% সুজুকিরও মালিক। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে আপনি টয়োটা সম্পর্কে অনেক নতুন ও চমকপ্রদ তথ্য জানতে পেরেছেন।